আসসালামু আলাইকুম। বাংলাদেশ কপিরাইট অফিস ও ম্যাটিউরস.কম এর যৌথ উদ্যোগে আয়োজিত বাংলাদেশের প্রথম কোডিং বুট ক্যাম্পের 10 নম্বর সপ্তাহের দ্বিতীয় ভিডিও লেকচার এবং সর্বমোট 20 নম্বর ভিডিও লেকচারে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মুস্তাহিন বিল্লাহ। আজকে আমরা যে বিষয়টি শিখব সেটি হচ্ছে গোল্যাং এর ফর্ম হ্যান্ডলিং। এর আগের পর্বে আমরা অলরেডি শিখেছি, বাট স্পেশালি নতুন যে জিনিসটি শিখব সেটি হচ্ছে কাউজ বেস ডেটাবেস। কিভাবে কাউজ বেস ডেটাবেস ইউজ করে আমরা ওই একই ফর্ম থেকে আমরা ডেটাবেসে ডাটা ইনসার্ট, আপডেট, ডিলিট এই জিনিসগুলো করতে পারি, এবং কাউজ বেস ডাটাবেসের কিছু ডিটেলস যেগুলো একটা ডাটাবেস সম্পর্কে জানা উচিত। ওকে, সো দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে আমি আমার ফোল্ডারে যাচ্ছি। যাওয়ার পর আমাদের গত যে লেকচার, সেই লেকচার ফোল্ডারটাকে আমি কপি করে নিচ্ছি, কারণ আমাদের আজকের লেকচার অলমোস্ট সেটার উপর বেস করেই হবে। সো লেকচার 20 কোড এডিটরে আমি এটাকে ওপেন করে নিচ্ছি। এবার নেওয়ার পর দেখেন এখানে আমাদের এক্সিস্টিং যে কোডগুলো সেটা আমরা জাস্ট প্রথমে একবার রান করে নিব যে সব ঠিকঠাক আছে কিনা। ইয়েস, সব কিছু ঠিকঠাক আছে। এখন আমরা এই ফর্ম থেকে সেন্ড বাটনে ক্লিক করার সাথে সাথে আমরা কাউজ বেস ডাটাবেসে ডাটাটাকে ইনসার্ট করাবো। তো কাউজ বেস ডাটাবেসটা প্রথমে জানার জন্য আমাদেরকে কাউজ বেস ডাটাবেসটাকে আগে ডাউনলোড করতে হবে। আমি কাউজ বেস ডাউনলোড দিয়ে গুগলে সার্চ করব। সার্চ করলে প্রথম যে লিঙ্কটি আমি পাবো এটি হচ্ছে কাউজ বেস ডাটাবেসের অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা কাউজ বেস ডাটাবেসকে ডাউনলোড করতে পারি। কাউজ বেস ডাটাবেসের দুটি ভার্সন আছে, একটি হচ্ছে এন্টারপ্রাইজ এবং অপরটি হচ্ছে কমিউনিটি। এন্টারপ্রাইজটি হচ্ছে প্রিমিয়াম মডেল, অর্থাৎ এদেরকে এখানে টাকা দিয়ে আপনাকে এই সফটওয়্যারটা কিনতে হবে সার্ভিস নেওয়ার জন্য, এবং কমিউনিটিটা বরাবরের মতোই ফ্রি। যে কোনো কমিউনিটি এডিশন সাধারণত ফ্রি হয়। সো আমরা যেহেতু উইন্ডোজ অপারেটিং সিস্টেমে আমাদের কাজ করব, সুতরাং আমরা উইন্ডোজ ভার্সনটা ইনস্টল করে নিব। আপনারা যে যার অপারেটিং সিস্টেম অনুযায়ী এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, সো বর্তমানে কাউজবেস সার্ভারের কমিউনিটি ভার্সন 7 চলতেছে। এর আগে আমি যখন কাজ করেছি তখন 6.6.0 ছিল, যেটা অলরেডি কারেন্টলি লেটেস্ট ভার্সন। আর এটা 7 হচ্ছে বেটা ভার্সন। তো আমরা বেটাটাও ডাউনলোড করতে পারি, 7 আগেরটাও করতে পারি। তো আমি যেহেতু এই বেটাটা এখনো করিনি, সুতরাং লেটস বেটা, আমরা বেটাটাকে ডাউনলোড করি। ওকে, প্রথমে ডাউনলোড বাটন ক্লিক করব, তারপর এখানে জাস্ট এগ্রি দিয়ে আমি ডাউনলোড ক্লিক করলেই সফটওয়্যারটা ডাউনলোড হয়ে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমাদের। ডাউনলোড বাটনে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে দেখেন এটা প্রায় 400 মেগাবাইটের মতো একটা সাইজ, অর্থাৎ একটু সময় লাগবে ডিপেন্ডিং অন ইউর ইন্টারনেট স্পিড। আমার যেহেতু খুব ভালো একটা ইন্টারনেট স্পিড আছে, এখানে প্রায় 5 মিনিটের মতো লাগবে। হয়তো আপনাদের অনেকের ক্ষেত্রে বেশি লাগতে পারে, সেক্ষেত্রে আপনাদেরকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এটা পুরোটা ডাউনলোড হওয়া পর্যন্ত। আচ্ছা, এটা ডাউনলোড হোক, ততক্ষণে আমরা কাউজবেজের ওয়েবসাইট, অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা আমরা একটু ঘুরে আসি। আমরা দেখি যে এই কাউজবেজ ডাটাবেসটা আসলে কি, কারা ব্যবহার করে, কি এটার স্পেশালিটি। ওকে, সো কাউজবেজ হচ্ছে একটা নো এসকিউএল ডেটাবেস। ওকে, সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্ল্ডের প্রায় সেরা সেরা কোম্পানিগুলো এগুলো ইউজ করে, যেমন সিসকো, ইবে, ওকে, আমরা যেগুলোকে চিনি, পেপ্যাল, লিঙ্কডইন, ওকে, স্কাই, মানে অলমোস্ট পৃথিবীর সেরা সেরা কোম্পানিগুলো, অ্যামাডিউস, ওকে, প্লেনের টিকিট কোম্পানি অ্যামাডিউস। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে কেন আপনি কাউজবেজ, এত ডাটাবেজের ভিড়ে কাউজবেজের প্রয়োজনটাকে? ওকে, এখানে আপনি এই অফিসিয়াল ডেসক্রিপশনটা পড়লেই বুঝবেন। কাউজবেজ ইজ অ্যান অ্যাওয়ার্ড উইনিং ডিস্ট্রিবিউটেড নোএসকিউএল ক্লাউড ডাটাবেস। ইট ডেলিভার্স আনম্যাচড ভার্সাটিলিটি, performance, scalability, and financial value across cloud, on-premises, hybrid, distributed cloud, and edge computing deployments। অর্থাৎ এটা বলার চেষ্টা করছে যে এটা ডিস্ট্রিবিউটেড একটা ডেটাবেস, অর্থাৎ আপনি ডেটাবেসের সাইজ যখন বড় হবে তখন এটা মাইস্কুলের মতো হরাইজেন্টালি, ভার্টিক্যালি না, এটাকে হরাইজেন্টালি স্কেল করা যায়। যেহেতু হরাইজেন্টালি স্কেল করা যায় এবং সেহেতু এটা অলমোস্ট আনলিমিটেড স্কেলেবিলিটি এবং সুপার পারফরমেন্ট। এই সুপার পারফরমেন্সের জন্যই মূলত এই কাউজবেজের এত জনপ্রিয়তা। আই মিন এই বড় বড় কোম্পানিগুলো আসলে এই সুপার পারফরমেন্সের জন্য এটাকে ব্যবহার করে। কাউজবেজের আর্কিটেকচারটা ঠিক এরকম। এই ইমেজটা যে দেখতে পাচ্ছেন, এটা এখানে অনেক 6টার মতো সার্ভিস আছে, যেমন ইভেন্টিং, কোয়েরি, অ্যানালিটিক্স, ইন্ডেক্সিং, কি ভ্যালু, এগুলো। এর মোবাইল ভার্সন আছে, এর অন্য ভার্সন আছে। আপনার এই কম্পে আপনি এখান থেকে দেখতে পারবেন যে এই যে ডায়নামো ডিবি, অ্যামাজনের ডায়নামো ডিবি, মঙ্গোডিবি, ওরাকল, রেডিস, এসকিউএল সার্ভার, এই সবগুলোর মধ্যে তুলনামূলক যে পার্থক্য,
কম্পারিজনগুলো এখানে দেখানো হয়েছে। সুতরাং আপনার যদি কোনো কনফিউশন থাকে আসলে কেন এটা করবেন, কি প্রয়োজন, অন্যদের থেকে কি ব্যতিক্রম রয়েছে, এই কম্পারিজন ফাইলগুলো দেখলে আমাদের ডিটেলস পেয়ে যাবেন। এবং কারা কারা বর্তমানে ইউজ করছে, যেমনটা আমি বললাম অনেক বড় বড় কোম্পানি, তার মধ্যে যে ইনফোসিস, রেড হ্যাট, হ্যাঁ, অ্যামাজন ওয়েব সার্ভিসেস, ওকে। সো অনেক বড় বড় কোম্পানি কিন্তু এটা, যে মাইক্রোসফটের ইভেন অ্যাজিউর এটা ব্যবহার করে, গুগল ক্লাউড প্ল্যাটফর্ম, অলমোস্ট সবাই কিন্তু এদের পার্টনার, এটা আমরা পার্টনার দেখছি। সো পৃথিবীর সব বড় বড় কোম্পানিগুলোদের সাথে পার্টনারশিপ করেছে, ওকে। সো এছাড়াও আরো ক্লায়েন্ট লিস্টে আমরা যদি উপর থেকে দেখি যে কাস্টমার্স দেখেন, এই যে ইবে, লিঙ্কডইন, এই যে ম্যারিয়ট হোটেল, হ্যাঁ, টেস্কো, স্ট্যাপলস, ভ্যারাইজন, আমেরিকার ভ্যারাইজন মোবাইল কোম্পানি, ওকে। এরকম পৃথিবীর অসংখ্য নামি দামি কোম্পানি আছে যারা এগুলোকে ইউজ করছে। ডেফিনেটলি এটা খুব ভালো এবং পারফরম্যান্ট একটা ডেটাবেস। এটা দিয়ে কি কি ধরনের সলিউশন তৈরি করা হয়েছে ইতিমধ্যে সেগুলোর একটা লিস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি, ইউজ কেসেসগুলো, ওকে। অলমোস্ট দেখেন যে কোনো ইন্ডাস্ট্রি, অলমোস্ট 360 ভিউ, অর্থাৎ যে কোনো ইন্ডাস্ট্রির জন্যই কাজ করেছে। দেখেন ট্রাভেল ইন্ডাস্ট্রি, টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রি, রিটেল অ্যান্ড ই কমার্স ইন্ডাস্ট্রি, মিডিয়া ইন্ডাস্ট্রি, রাইট, গেমিং ইন্ডাস্ট্রি, হেলথ কেয়ার, টেক, এনার্জি অ্যান্ড ইউটিলিটিস, আইওটি, পিয়ার টু পিয়ার, অলমোস্ট এভরি আদার, কি বলবো, যে এভরি আদার ফিল্ড যেখানে এই কাউজ বেজ, এমন কোনো ফিল্ড নাই যেখানে কাউজ বেজ ডেটাবেস ইমপ্লিমেন্ট করা হয়নি। এর মূল কারণ হচ্ছে এটা আসলে প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্য এটা কাজ করে। যেমন মোবাইলের জন্য স্পেশাল ভার্সন আছে, প্রত্যেকটা অপারেটিং সিস্টেমের জন্য এটা স্পেশাল ভার্সন আছে, এবং এটা অফলাইনে এই ডাটাবেসটা কাজ করে, এটা রিয়েল টাইমে কাজ করে, এটা আইওটি ডিভাইসের জন্য কাজ করে। এটা যদিও বলা হচ্ছে নো এসকিউএল, বাট এর মধ্যে চমৎকারভাবে এসকিউএল এর সব কোয়েরি করা যায়, যেটাকে নিকেল কোয়েরি বলা হচ্ছে, N1QL, যেটাকে বলা হচ্ছে নিকেল কোয়েরি। জাস্ট N1QL দিয়ে সার্চ করলে আপনি যে পেজটা দেখতে পাবেন, এই পেজে যে দেখলেই বুঝতে পারবেন যেটা আসলে কি, যে পাওয়ারফুল নো এসকিউএল কোয়েরিজ অ্যান্ড পারফরমেন্স অ্যাট স্কেল, ওকে। দেখেন এটা হচ্ছে নিকেল কোয়েরির একটা এক্সাম্পল, এক্স্যাক্টলি মাইস্কুয়েল এর সাথে কিন্তু আইডেন্টিক্যাল, ওকে। সো এটাকে নিকেল বলা হচ্ছে কারণ এটা মাইস্কুয়েল এর সমস্ত কোয়েরি প্যাটার্ন তো ফলো করেই, পাশাপাশি আরো এক্সট্রা কিছু অ্যাডভান্স কোয়েরি অপশন আছে যেগুলো মাইস্কুয়েল এর থেকে এটাকে আরো ডিস্টিংগুইশ করেছে এবং আরো এক্সট্রা পাওয়ারফুল ফিচার দিয়ে এনরিচ করেছে, ওকে। সুতরাং এই জন্য এটাকে বলা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি, এবং এই কোয়েরিটার নাম দেওয়া হচ্ছে নিকেল। N1QL যদিও এখানে দেখতে, বাট এটার উচ্চারণ বা প্রনাউন্সিয়েশন হবে নিকেল, ওকে। ওকে, সো এই ওয়েবসাইটটা ঘাটলে ডিটেল যদি আপনি একটু স্টাডি করেন তাহলে আসলে বুঝতে পারবেন যে কেন এই কাউজ বেসটা আপনাকে ব্যবহার করতে হবে এবং কেন এত কিছু থাকতে আমি কাউজ বেস নিয়ে কথা বলছি, ওকে। সো ভেরি পাওয়ারফুল, ভেরি ডাইনামিক, ভেরি মডার্ন, আপ টু ডেট একটা ডাটাবেস সিস্টেম, ওকে। ওকে, আমার কথা বলতে বলতে দেখেন আমাদের ডাউনলোড করা হয়ে গেছে। এখন আমরা এটাকে ইনস্টল করব। জাস্ট ইনস্টল করার জন্য একটা সিঙ্গেল ক্লিক দিলেই হবে। ক্লিক দেওয়ার পর আমাকে একটু অপেক্ষা করতে হবে। দেখেন প্রিপেয়ারিং টু ইনস্টল, ওকে। এই উইন্ডোটা আসছে আমার সামনে। এই উইন্ডো থেকে আমি যে নেক্সট বাটনে ক্লিক করব, তারপর আপনার সাথে এই এন্ড ইউজার লাইসেন্স এগ্রিমেন্ট আসবে, এখানে অ্যাকসেপ্ট করে নেক্সট। আপনার যে ড্রাইভে ইনস্টল হবে সেই ড্রাইভ, আমি সি ড্রাইভে করতে চাচ্ছি না, ওকে। নেক্সট, ইনস্টল, ওকে, ডান। আমাদের ইনস্টলেশন কমপ্লিট। এখন আমরা জাস্ট ফিনিশ বাটনে ক্লিক করব। ফিনিশ বাটনে ক্লিক করার আগে এখানে একটু পড়েন, দেখেন কমপ্লিটেড দ্য কাউজবেস সার্ভার 7.004602 কমিউনিটি এডিশন সেটআপ উইজার্ড, কাউজবেস সার্ভার ইজ ইনস্টলড, ভিজিট, এই যে দেখেন http://localhost:8091 to configure the server. Please note it may take a few moments for the console to become available, okay? ঠিক আছে, তাহলে এই পোর্টে অটোমেটিক্যালি এখন আমাদেরকে রিডাইরেক্ট করবে, অথবা আমাদের যদি রিডাইরেক্ট কোনো কারণে না হয় আপনাকে জাস্ট এই ইউআরএল এ আপনাকে অ্যাক্সেস করতে হবে। পোর্ট নাম্বারটা মনে রাখতে হবে 8091, ওকে। সো আমি ফিনিশ দিয়ে দিচ্ছি। দিলে এখন ব্রাউজার অটোমেটিক্যালি এখানে রিডাইরেক্ট করবে আমাকে। যদি কোনো কারণে রিডাইরেক্ট না করে কোনো অসুবিধা নাই, আমরা জাস্ট ব্রাউজারে গিয়ে লোকাল হোস্ট :8091 দিয়ে এন্টার দিব, ওকে। এন্টার দিলে কিছুক্ষণ অপেক্ষা করব। দেখেন অলরেডি একটা কিছু আসছে আমাদের সামনে, এই হচ্ছে আমাদের ইন্টারফেস, ওকে। এখন এই ইন্টারফেসে আমি সেট আপ নিউ ক্লাস্টার অথবা জয়েন এক্সিস্টিং ক্লাস্টার, যেমনটা আগে বলেছিলাম যেটা একটা ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং সিস্টেম, অর্থাৎ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে কানেক্ট হওয়ার জন্য আপনাকে জয়েন এক্সিস্টিং ক্লাস্টার অর্থাৎ আপনার নেটওয়ার্কে কানেক্ট করতে হবে।
অথবা আপনি যদি আপনার লোকাল মেশিনে টেস্টিং এর জন্য বা আপনার লোকাল এনভায়রনমেন্টে সেট আপ করতে চান তাহলে সেট আপ নিউ ক্লাস্টার। তো আমরা ডিস্ট্রিবিউশন তো আমাদের নেটওয়ার্ক নেই, যেহেতু আমরা লোকালি ইনস্টল করছি, এটার জন্য আমাদেরকে সেট আপ নিউ ক্লাস্টারে ক্লিক করব। তারপর ক্লাস্টার নেম দিব আমরা, লেটস সে আমার একটা ক্লাস্টার নেম, আমি ক্লাস্টার নাম দিচ্ছি মাস্টার একাডেমি। ইউজার নেম বাই ডিফল্ট যে অ্যাডমিনিস্ট্রেটর সেটাই থাকবে, আমি জাস্ট একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, কনফার্ম, এই একই পাসওয়ার্ড আমি পুনরায় দিচ্ছি। ওকে, এবার আমি নেক্সট অ্যাকসেপ্ট টার্মস, আমি টার্মসগুলোকে অ্যাকসেপ্ট করব, অ্যাকসেপ্ট করে দিব। ওকে, ফিনিশ উইথ ডিফল্টস অথবা কনফিগার ডিস্ক মেমোরি সার্ভিসেস, যে কোনোটাই করতে পারেন, বাট আমি রেকমেন্ড করব ফিনিশ উইথ ডিফল্ট। ডিফল্ট যা আছে আমরা যতক্ষণ পর্যন্ত না এটার এক্সপার্ট হব তখন ডিফল্ট সেটিংসের সাথে আমরা যাব। ওকে, সুতরাং ফিনিশ উইথ ডিফল্টসে ক্লিক করে দিচ্ছি, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ব্রাউজার আপনার পাসওয়ার্ড সেভ করতে চাচ্ছে, নেভার দিয়ে দিই। ওকে, আচ্ছা দেখেন, বিল্ড বেটার প্রিভিউ মোড আনসাপোর্টেড, নট ফর ইউজ ইন প্রোডাকশন, এটা প্রোডাকশনের জন্য না বলছে। ওকে, সো আমরা প্রোডাকশনে ব্যবহার করবো না, আমরা জাস্ট টেস্ট করার জন্য। ওকে, আচ্ছা এখন এই বাঁ থেকে মেনুগুলোর সাথে আমি একটু পরিচয় করে দিচ্ছি। প্রথমে ড্যাশবোর্ড, তারপর সার্ভার্স, অর্থাৎ আপনার অন্য অন্য সার্ভারের সাথে যদি আপনি কানেক্ট করতে চান অথবা ব্যাকআপ নিতে চান অথবা যাই করেন না কেন অন্য সার্ভারের সাথে কমিউনিকেশনের জন্য এটি। বাকেটস, এই বাকেটস মানে হচ্ছে যেমন মাইএসকিউএল বা এসকিউএল এ আমরা সাধারণত ডেটাবেস বলি, এই নো এসকিউএল ডেটাবেস বা কাউজ বেজের জন্য স্পেশালি এটাকে বলা হয় বাকেট। অন্যান্য ডেটাবেজের সিস্টেমের ক্ষেত্রে যেটাকে ডেটাবেস বলে, কাউজ বেজে সেটাকে বলা হচ্ছে বাকেট। ওকে, সো একটু ডিফারেন্ট কনসেপ্ট, বাট আপনি যদি ইমাজিন করেন এভাবে তাহলে খুবই ইজি। ওকে, এক্সডিসিআর ক্রস ডেটা সেন্টার রিকভারি, এটা হচ্ছে ডেটা সেন্টার মানে ডিজাস্টার রিকভারির জন্য। ওকে, তারপর সিকিউরিটি ট্যাব, এখান থেকে আপনার ইউজার ক্রেডেনশিয়াল তৈরি করা, পারমিশন দেওয়া এগুলো। তারপর সেটিংস, এগুলো ডিফল্ট আপনার ওই যে ডিফল্ট সেটিংস যেগুলো, যেমন আপনার এই ডেটাবেস সিস্টেমে কি পরিমাণ স্পেস যাবে, কি পরিমাণ মেমোরি অ্যালোকেট করবেন, প্রত্যেকটা সার্ভিসের জন্য মেমোরিগুলোকে অ্যালোকেট করা যাবে, ডেটা সার্ভিস, কোয়েরি সার্ভিস, ইন্ডেক্স সার্ভিস, সার্চ সার্ভিস। ওকে, সো বাই ডিফল্ট যা আছে আমরা তাই রাখবো, সো আমাদের এখানে কিচ্ছু করতে হবে না। তারপর লগস, এই লগস এখানে সার্ভারের যত অ্যাক্টিভিটিস, কোনো কারণে এরর হইলে সবকিছু আপনি এখান থেকে দেখতে পাবেন এবং টাইম সহ। ওকে, তারপর ডকুমেন্টস, এই ডকুমেন্টস হচ্ছে আমাদের ডেটাবেজের যে ডেটাগুলো সেগুলোকে বলা হচ্ছে ডকুমেন্টস। এই কাউজ বেজে নর্মালি মাইএসকিউএল বা এসকিউএল ডেটাবেজে কোনো একটা টেবিলের মাধ্যমে আমরা ডেটা ইনসার্ট করি এবং ডেটা ইনসার্ট করার পর একটা রো পাই আমরা। ওকে, সো কাউজ বেজের কনসেপ্টটা একটু ডিফারেন্ট। কাউজ বেজে সাধারণত আমরা ডকুমেন্টস ডেটাবেজ, এটা এখানে কোনো রো কনসেপ্ট নেই, টেবিলের কনসেপ্ট নেই, অর্থাৎ এখানে ডকুমেন্টস ওয়াইজ ডাটাগুলোকে সেভ করা হয় এবং ডকুমেন্টসটি হচ্ছে একটি জেসন অবজেক্ট। ওকে, অর্থাৎ জেসনে যেভাবে আমরা ফাইল সেভ করি ঠিক একই ওয়েতে আলটিমেটলি জেসন অবজেক্টই এখানে ডকুমেন্টস হিসেবে সেভ করা হয়। ওকে, আচ্ছা তারপর এই জন্য এটাকে বলা হচ্ছে ডকুমেন্টস, এখানে কোনো টেবিল রো এই কনসেপ্টগুলো নাই। অলমোস্ট এসকিউএল ডেটাবেজের কোনো কনসেপ্টই এখানে মিল নেই, পুরো কনসেপ্টই আলাদা, বাট টেকনিক্যালি আন্ডার দ্য হুড সব একই। ওকে, কোয়েরি, এই কোয়েরি এখানে যেমন আমরা মাইএসকিউএল এ এসকিউএল মোডে গিয়ে কোয়েরি লিখতে পারি, ঠিক এখানেও তাই, এখানে গিয়ে আমরা যে কোনো ধরনের এসকিউএল কোয়েরি আমরা লিখতে পারি। আমরা পরবর্তীতে যখন আরো দেখবো তখন এগুলো সম্পর্কে আরো আমরা এক্সপ্লোর করব। ওকে, তারপর ইন্ডেক্সেস, মাইএসকিউএল এ যেমন ইন্ডেক্স তৈরি করা যায় ঠিক এখানেও তাই ইন্ডেক্স তৈরি করা যায়। স্পেশালি কাউজ বেজে ইন্ডেক্স ম্যান্ডেটরি, মাইএসকিউএল এ ইন্ডেক্স না করলেও বিল্ট ইন ব্যাকগ্রাউন্ডে ম্যান্ডেটরি একটা ইন্ডেক্স করে নেয়, মানে ব্যাকগ্রাউন্ডে করে নেয়, বাট এখানে আমাদেরকে ম্যান্ডেটরি আমাদের মানে আমাদের এক্সপ্লিসিটলি বা ডিরেক্টলি আমাদেরকে ইন্ডেক্স করার প্রয়োজন হয়। ওকে, তারপর সার্চ, এটা জাস্ট অ্যাডভান্স সার্চিং এর জন্য, এটা আমাদের কখনোই ব্যবহার করি না আমরা। ভিউজ, ভিউজ জাস্ট দেখা মাইস্কুয়েল এর মতোই, জাস্ট ভিউজ। ওকে, তো এই হচ্ছে ইম্পর্টেন্ট মেনুগুলো। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মেনুগুলো, একটি হচ্ছে বাকেটস, একটি হচ্ছে এই ডকুমেন্টস, কোয়েরি, ইন্ডেক্স, এইগুলোই ঘুরে ফিরে আপনাকে এই জিনিসগুলোতেই কাজ করতে হবে। আর একবার সিকিউরিটি ডিটেলস তৈরি করে ফেললে তো আপনার আর কখনো করারই প্রয়োজন হবে না। ওকে, তো আমরা এখান থেকে একটা ইউজার তৈরি করে ফেলি। প্রথমেই ইউজার নেম দিব মোস্তাইন, পাসওয়ার্ড দিচ্ছি, ভেরিফাই পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ড আমি দিয়ে দিব। আমার অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্সেস, ফুল অ্যাডমিন, রিড অনলি অ্যাডমিন, এখান থেকে ইচ্ছা মতো আমরা দিতে পারবো। আমরা ফুল অ্যাডমিন দিয়ে দিচ্ছি বা রিড অনলি অ্যাডমিন দিয়ে দিচ্ছি।
যে কোনো বাকেট দিতে পারি এখানে। ওকে, বাকেট এখন আমরা তৈরি করিনি, সো আমরা অল বাকেট দিয়ে দিচ্ছি। আমি এটাকে বাই ডিফল্ট ফুল অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি। ওকে, মুস্তাইন ইজার তৈরি হয়ে গেছে। এবার আমরা বাকেট তৈরি করব। ওকে, বাকেট হচ্ছে ডেটাবেস। সো কাউজ বেজে সর্বোচ্চ আগে 24টি বাকেট স্টোর করা যেত, এখন বোধহয় 32টা করা যায়, বা আপনার ডকুমেন্টস দেখলে আরো বুঝতে পারবেন। বাট আমরা এখানে সাধারণত কাউজ বেজে গুড প্র্যাকটিস হচ্ছে একটা ডেটাবেস, একটা বাকেট তৈরি করা, একটা বাকেটের মধ্যে সবগুলো ডকুমেন্টসকে রাখা। আসলে একটার বেশি বাকেট লাগেও না, কারণ এই কাউজ বেস ডাটাবেস সাধারণত অ্যাডভান্স প্রোগ্রামিং যারা করে তারাই ব্যবহার করে, বা কাউজ বেস দিয়ে কাউজ বেস আসলে এক্সপার্টদের ডেটাবেস। ওকে, সো যেহেতু এখানে এক্সপার্টরা কাজ করে, সুতরাং তারা আসলে ডাটাকে কিভাবে একটা বাকেটের মধ্যে অর্গানাইজ করে রাখা যায় সেই জিনিসগুলো বোঝে, সুতরাং এর বেশি আসলে বাকেট বা ডেটাবেস আমাদের প্রয়োজনও নাই। ওকে, তো আমরা যে বাকেটটা এখানে তৈরি করব সেই বাকেটের নাম দিচ্ছি লেটস সে মাস্টার একাডেমি। ওকে, টেস্টিং এর জন্য আমাদের মেমরি কোড যা বাই ডিফল্ট আছে সেখানেই আমরা রাখছি। এখানে দেখেন, তারপর নিচে বাকেট টাইপ কাউজ বেস মেমকেস্ট ইফার্মাল। ওকে, আমরা জাস্ট বাই ডিফল্ট যে কাউজ বেস আছে আমরা সেখানেই রাখবো। অ্যাডভান্স ট্যাবটা দেখবো, অ্যাডভান্স ট্যাবে আমাদের কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, জাস্ট আমরা একবার দেখে নিব। ওকে, এবার আমরা অ্যাড বাকেটে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে বাকেট সেটিং সেভ সাকসেসফুলি, কিছুক্ষণের মধ্যে এটা এখানে গ্রিন সাইন এসে যাবে। গ্রিন সাইন মানে হচ্ছে আপনার বাকেটটা রেডি ফর ইউজ। ওকে, আমাদের এই বাকেট রেডি। আমাদের এই বাকেটে 9.3 গিগাবাইট মেমোরি স্পেস অ্যালোকেট হয়েছে। আচ্ছা, এখানে মেমোরি স্পেসটা অ্যালোকেট হওয়ার কারণটা কি? কারণ হচ্ছে কাউজ বেস ডেটাবেসটা কিন্তু বাই ডিফল্ট মেমোরির মধ্যে রান করে। ওকে, যেমন নর্মাল মাইএসকিউএল ডেটাবেস কিন্তু মেমোরিতে না, ডিস্কে রান করে। অর্থাৎ এই কারণেই নর্মাল এসকিউএল ডেটাবেসগুলো তুলনামূলক স্লো। আর এই কাউজ বেস ডেটাবেস এটা মেমোরি ফার্স্ট ডেটাবেস, অর্থাৎ প্রথমে ডাটাটা মেমোরিতে স্টোর হয়, তারপর আন্ডার দ্য হুড এটা আপনার ডিস্কে স্টোর হয়। ওকে, তো সুতরাং যেহেতু প্রথমে এটা মেমোরিতে স্টোর হয়, মেমোরিতে আপডেট হয়, মেমোরিতে ডিলিট হয়, সুতরাং এটার জন্য প্রচুর মেমোরি বরাদ্দ দেওয়া হয়। সাধারণত এই কারণে আমাদের কাউজ বেসের যে সার্ভারগুলো খুব ভালো হাই এন্ড কনফিগারেশনের সার্ভারে এটাকে ডিপ্লয় করা লাগে। এই জায়গাতেই কিছু পার্থক্য মাইএসকিউএল এর সাথে, যেমন মাইএসকিউএল খুব ছোট্ট 1 জিবি বা 500 MB সার্ভারেও ডিপ্লয় করা যায়। কাউজ বেস সেখানে 4 জিবির নিচের কোনো সার্ভারে কিন্তু ডিপ্লয় করার তারা রেকমেন্ড করে না। যদিও আমি 1 জিবির সার্ভারে মানে ইউজ করে দেখেছি, এটা পারফেক্ট মানে কাজ করে, বাট তুলনামূলক অনেক স্লো। আমি যদি 1 জিবির একটা কাউজ বেস সার্ভার এবং 1 জিবির মাইএসকিউএল সার্ভারের মধ্যে কম্পেয়ার করি, তাহলে সে অবশ্যই সেই ক্ষেত্রে মাইএসকিউএল সার্ভার উইন করে। বাট কাউজ বেজের মূল উদ্দেশ্যই হচ্ছে এটা বিগ ডাটা নিয়ে হ্যান্ডেল করার জন্য। ওকে, এটা বিলিয়ন বিলিয়ন ডাটা হ্যান্ডেল করার জন্য এই কাউজ বেজ। আর যখন আপনার অর্গানাইজেশনে বিলিয়ন বিলিয়ন ডেটা থাকবে, তখন কিন্তু কস্ট এবং হার্ডওয়্যার কিন্তু কোনো ইস্যুজ না, কারণ তখন আপনি বড় বড় সার্ভার হায়ার করতে পারবেন। সার্ভারে হয়তো হান্ড্রেডস অফ গিগাবাইট র্যাম থাকবে, রাইট? সো ওই ক্ষেত্রে স্পেস এবং মেমোরি কোনো বিষয় না। সেই ক্ষেত্রেও কিন্তু এমএস মাইএসকিউএল বা অন্যান্য যে এসকিউএল ডেটাবেস সেগুলো কিন্তু পারে না, কারণ সেগুলোতে আসলে ভার্টিক্যাল স্কেলিং করতে হয়। যেহেতু ভার্টিক্যাল স্কেল করতে হয়, সেহেতু একটা কোথাও কোনো সমস্যা হলে কিন্তু পুরো আর্কিটেকচারে এফেক্ট পড়ে। আর এখানে যেহেতু হরিজন্টাল স্কেলেবল, সো মাঝখান থেকে যদি কোনো সার্ভার বা কোনো নোড, নেটওয়ার্কের কোনো নোড যদি হারিয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু কোনো বিন্দু পরিমাণ এফেক্ট পড়ে না। এটাই হচ্ছে সুপার পাওয়ার অফ ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং। আর এই কাউজ বেস ডাটাবেজের মূল সুবিধাই হচ্ছে এটা ডিস্ট্রিবিউটেড, এটা বাই ডিফল্ট শার্ডিং টেকনোলজি এনাবল। শার্ডিং মানে হচ্ছে ডাটাবেজে ডাটাগুলো মাল্টিপল নেটওয়ার্ক বা নোডের মধ্যে চাং ডাউন করে 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 রাখা। তো একটা জিনিসকে ধরেন 100 ভাগ করে 100টা জায়গায় আলাদা আলাদা করে রাখা, এটাকেই বলা হয় শার্ডিং। ওকে, সো শার্ডিং নিয়ে জাস্ট আপনারা ডিটেল যদি একটু পড়াশোনা করেন যে হোয়াট ইজ ডেটা শার্ডিং। ওকে, যে হোয়াট ইজ ডেটা শার্ডিং ইন ডেটাবেস। ওকে, এই যে এখানে দেখেন ডিজিটাল ওশানের এখানে আর্টিকেল আছে, আর্টিকেলের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমি। এই লিঙ্কটা, এগুলো একটু পড়াশোনা করতে হবে অ্যাডভান্স। এখন আমরা গোল্যাং শিখছি, আমরা কিন্তু অ্যাডভান্সের দিকে যাচ্ছি, সুতরাং আপনাকে এখন পড়াশোনার হারটা একটু বাড়িয়ে দিতে হবে যাতে আমরা এগুলো ভালো শিখতে পারি। ওকে, ওকে, সো আমি আর ডিটেল যাচ্ছি না। আমাদের যেহেতু ডেটাবেজ ইনস্টলেশন ডান, এখন আমরা কিভাবে এই বাকেট, এটাকে আমরা ডেটাবেজ বলতে পারি, বাকেটও বলতে পারি। ওকে, সো আমরা যেহেতু একটা অলরেডি শিখেছি ডেটাবেজ, সো আমরা এটাকে ডেটাবেজই বলবো। সো বাট কনসেপচুয়ালি এটা হচ্ছে বাকেট। ওকে,
আচ্ছা, এই বাকেটে কিভাবে আমরা এখন ডাটা, বা এখানে আসলে ডাটা না, এখানে ডকুমেন্টস ইনসার্ট করতে পারি সেটা দেখব। প্রথমে আমরা একটা ম্যানুয়ালি বাকেট তৈরি করে এই বাকেটের মধ্যে একটা ম্যানুয়ালি ডাটা তৈরি করে দেখব। ওকে, সো ম্যানুয়ালি তৈরি করার জন্য এই যে ডকুমেন্টস, তারপর আমি অ্যাড ডকুমেন্টসে যাব। যাওয়ার পর আমি এখানে দেখেন একটা বাকেটের মধ্যে দেখেন আমি বলেছিলাম যে এখানে ডকুমেন্টস গুলো কিন্তু একটা জেসন অবজেক্ট, ঠিক দেখেন জেসন অবজেক্ট হিসেবে এখানে আমরা দেখতে পাচ্ছি। ওকে, এখানে আমরা ডকুমেন্টের একটা আইডি দিব। আইডিটা আপনাকে অবশ্যই একটা ইউনিক আইডি হতে হবে, অর্থাৎ একই আইডি আপনার বারবার ব্যবহার করতে পারবেন না, একবারই হবে। ওকে, সো গুড প্র্যাকটিস হচ্ছে লেটস সে আমরা রিকোয়েস্টের জন্য যেহেতু তৈরি করব, সো রিকোয়েস্ট কনভেনশন হচ্ছে প্রথমে আপনার একটি নেম, তারপর কোলন কোলন দেওয়ার পর আপনার নাম্বার অথবা যে কোনো কিছু। ওকে, সো আমি যে গুড প্র্যাকটিসটা ফলো করি সেটা হচ্ছে যে টেবিলের জন্য এই রিকোয়েস্টটা, সেই টেবিলের নাম, মানে আমি যদি এসকিউএল এর সাথে কম্পেয়ার করি, সেই টেবিলের নাম, তারপর ডাবল কোলন, তারপর ওই টেবিলের সিরিয়াল নাম্বার। ওকে, যে 1 নাম্বার ডাটা এটা। ওকে, তারপর বাই ডিফল্ট আমি এখানে একটা এআইডি দেই, আপনারা চাইলে আইডি ব্যবহার করতে পারেন। আমি এআইডি বলবো কারণ ওই মেটা আইডি নামে এখানে একটা বিল্ট ইন জিনিস আছে, ওটার সাথে যাতে কনফ্লিক্ট না হয় সে কারণে আমি এআইডি দিয়ে অভ্যস্ত। যদিও এআইডি না দিয়ে আপনি এআইডি দিলেও এটা নাইসলি কাজ করবে, বাট আমি যেহেতু শুরু থেকে এআইডি দিয়ে অভ্যস্ত, আমি সুতরাং এআইডি দিচ্ছি। এই এআইডির মধ্যে আমি আসলে এই পুরো আইডিটাকেই দেই সবসময়। গুড প্র্যাকটিস, এটা ডাটাবেস ব্যাকআপের সময় অনেক হেল্পফুল। ওকে, ওকে, আমি স্ট্যাটাস দিচ্ছি 1, আমি নেম দিচ্ছি ঠিক গতকাল যেভাবে করেছিলাম মোস্তাইন, আমি কোম্পানি দিচ্ছি materials.com, আমি ইমেল দিব। এখানে এভাবে টাইপ করাটা কষ্ট, কিন্তু আসলে আমরা তো আর কখনো টাইপ করব না, আমরা সবসময় প্রোগ্রামেটিক্যালি করব। সো এখানে টাইপ করলে কোনো অসুবিধা নাই, আমরা জাস্ট টেস্টিং করছি যেহেতু প্রথমে ম্যানুয়ালি কিভাবে ডকুমেন্টস তৈরি করা হয় সেটা আসলে আমাদের জানা উচিত। ওকে, আমরা গতকাল যে ডেটাবেসটা তৈরি করেছিলাম এটা ঠিক তার মতো আইডেন্টিক্যাল হয়ে আছে। এখন আমরা সেভ বাটনে ক্লিক করব। ওকে, ক্লিক করার পর এখানে ডাটাটা ইনসার্ট হয়েছে। এখন আমরা ইনসার্ট হয়েছে কিনা এটা দেখার জন্য এখানে আমরা আমাদের যে আইডি সেটা এখানে টাইপ করব, রিকোয়েস্ট কোলন কোলন 1 দিয়ে রিট্রিভ ডক্সে ক্লিক করব। দেখেন নাইস, আমরা একটু আগে যে ডাটাটা ইনসার্ট করেছি সেই ডাটাটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, সো এই ডাটাটাকে যদি ওপেন করে দেখি, হ্যাঁ এক্স্যাক্টলি আমরা যেভাবে ডাটাটা রেখেছিলাম ঠিক সেইভাবেই দেখতে পাচ্ছি। এটা এখান থেকে আমরা ডিলিট করতে পারবো, পুনরায় কপি করতে পারবো। ওকে, আচ্ছা, এই ডাটাটাকে যদি আমরা এখন কোয়েরি করতে যাই তাহলে আমরা দেখব কোয়েরিটা করার জন্য প্রথমে এসকিউএল এর মতোই সিলেক্ট অল ফ্রম, যেহেতু এসকিউএল এ আমরা জানি যে ফ্রম এর পরে আমাদের, তো এখানে যেহেতু ডেটাবেস নেই এখানে আপনাকে বাকেটের নাম দিতে হবে। সো আমাদের বাকেটের নাম হচ্ছে মাস্টার একাডেমি। ওকে, দেওয়ার পর আমি যদি এক্সিকিউটে দেই, দেখেন এখানে আমি শুরুতে বলেছিলাম যে কাউজ বেজে আপনাকে অবশ্যই ইন্ডেক্সিং করতে হবে। ইন্ডেক্সিং এখানে ম্যান্ডেটরি। এই যে দেখেন নো ইন্ডেক্স অ্যাভেলেবল অন কি স্পেস ডিফল্ট, এত দ্য ম্যাচেস ইউর কোয়েরি ইউজ ক্রিয়েট প্রাইমারি ইন্ডেক্স অন ডিফল্ট। আপনাকে এই যে ইন্ডেক্স কিভাবে করতে হবে সেটা আপনাকে কিন্তু বলে দিচ্ছে। ওকে, সো আমরা এইটা ইউজ করতে পারি, অথবা আমরা আমাদের এই টিউটোরিয়ালটি পড়াশোনা করতে পারি, যেমন এই যে কোয়েরিং অ্যান্ড সার্চিং কাউজ বেস সার্ভার কমিউনিটি এডিশন। ওকে, সো এখানে দেখেন নিকল কোয়েরি N1QL যেটাকে বলে, সিলেক্ট ফ্রম হোয়ার। ওকে, সো এখানে স্পষ্ট বলা আছে, দেখেন নিকল ইউজেস indexes in order to do its work. To make a bucket queryable it must have at least one index defined, যেটা আমরা বলেছিলাম যে আপনার কোয়েরি করার জন্য অবশ্যই একটা ইন্ডেক্স আপনাকে থাকতেই হবে। দেয়ার আর 2 টাইপস অফ ইন্ডেক্স, এখানে 2 ধরনের ইন্ডেক্স আছে, একটা হচ্ছে প্রাইমারি ইন্ডেক্স, একটা হচ্ছে সেকেন্ডারি ইন্ডেক্স। সো প্রাইমারি ইন্ডেক্স ঠিক এরকম একটু আগে যেটা দেখলাম, এই যে এটা হচ্ছে প্রাইমারি ইন্ডেক্সের নমুনা, আর এটা হচ্ছে সেকেন্ডারি ইন্ডেক্সের নমুনা। সো সেকেন্ডারি ইন্ডেক্সের সুবিধা হচ্ছে এটা আরো বেশি পারফরম্যান্স, দেয়ার আর অপশনাল বাট ইট ইনক্রিজেস কোয়েরি এফিশিয়েন্ট অন এ বাকেট। এই সেকেন্ডারি কোয়েরিটা আমাদের কোয়েরি পারফরম্যান্স তৈরি করে, বেটার করে। সুতরাং আমরা প্রথমে এই সেকেন্ডারিটা করে নিব। ওকে, যেহেতু প্রাইমারিটার থেকে সেকেন্ডারিটার পারফরম্যান্স বেটার, সো আমরা সেকেন্ডারি ইন্ডেক্স সবসময় ব্যবহার করব। ওকে, সো আমরা ইন্ডেক্সের একটা নাম দিব, প্রথমে এই কিওয়ার্ড ক্রিয়েট, তারপর ইন্ডেক্স, তারপর ইন্ডেক্সের নাম। লেটসে আমরা এখানে নাম দিব, এটা রিকোয়েস্টের জন্য, তাহলে রিকোয়েস্ট অন। অন এর পর হচ্ছে এখানে আপনার যে বাকেটের নাম, এখানে আমাদের মাস্টার আন্ডারস্কোর একাডেমি, তারপর
এখানে ব্র্যাকেটের মধ্যে আপনার একটা কলাম নাম দিতে হবে, বা আমরা যে ফিল্ডগুলো দিয়েছি ওখানে সেই, আপনি যদি খেয়াল করেন ওখানে টাইপ নামে একটা ফিল্ড, টাইপ নামে বোধহয় ফিল্ড ছিল না, আমাদের আসলে দিতে হবে, ওকে আমরা ভুল করেছি। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি, দেওয়ার পর আমি এখানে এক্সিকিউট করে দিচ্ছি। ওকে, এটা ডান। এখন যদি আমরা ইন্ডেক্সে যাই, দেখেন এখানে কোনো ডেটা এখানে 0 দেখাচ্ছে, কারণ আমাদের ডকুমেন্টসের মধ্যে কোনো টাইপ ফিল্ড ছিল না। লেটস অ্যাড এ টাইপ ফিল্ড, আমি ভুলে গিয়েছিলাম। অবশ্যই একটা ডকুমেন্টসের মধ্যে আপনাকে একটা টাইপ ফিল্ড অ্যাড করতে হবে, এটা গুড প্র্যাকটিস। এই টাইপ মানে হচ্ছে আসলে এটা কি টাইপের বা কোন টেবিলের ডেটা, সেটাকে আমরা এই টাইপের মধ্যে রাখবো। ওকে, সো অনেকটা এসকিউএল এর টেবিলের মতো। ওকে, যদিও এখানে টেবিলের কনসেপ্ট নাই, সুতরাং এই যেহেতু টেবিলের কনসেপ্ট নাই, সুতরাং প্রত্যেকটা ডকুমেন্টসকে এক্সট্রা বা অ্যাডিশনালি আইডেন্টিফাই করার জন্য আমরা একটা টাইপ ফিল্ড প্রত্যেকটা ডকুমেন্টসের মধ্যে লাগিয়ে দিব, যার মধ্যে আমরা ওই টাইপের মধ্যে আমরা যে টাইপের ডেটা রাখবো, যেহেতু এটা একটা রিকোয়েস্ট টাইপের ডেটা, অথবা আমরা বলতে পারি যে রিকোয়েস্ট টেবিলের ডেটা, সুতরাং আমরা এখানে টাইপ রিকোয়েস্ট দিয়ে দিব। ওকে, সেভ দিব। এবার যদি আমরা ইন্ডেক্সে যাই, আমি যদি এটাকে রিফ্রেশ দেই, কিছুক্ষণ পরে দেখবেন আমরা এই ইন্ডেক্সটাকে বেটার আমরা এখান থেকে এটাকে ড্রপ করে দিই, যেহেতু সেই সময়ে ওটা ছিল না। এখন আমরা ইন্ডেক্সটাকে পুনরায় দিব এখানে। এবার যদি আমরা এটাকে এক্সিকিউট করি, আমরা ইন্ডেক্সে যাব, দেখেন এই যে মিউটেটিং রিমেইনিং। ওকে, এটার কাজ হচ্ছে। সো এটা কিছুক্ষণ সময় লাগবে। সো সেই সময় পরে এটা অটোমেটিক্যালি এই ইন্ডেক্সটা সিস্টেমে এক্সিকিউট হয়ে যাবে। ওকে ওকে, আজকে অনেক সময় ইতিমধ্যে হয়ে গেছে। আমরা রাতে, আজকে এখন আর সময় নেই, সময় থাকলে আমি এই কোডটাকে রান করে দেখাতাম, যেহেতু সময় নেই। আমি আজকে রাতে কাউজবেজ নিয়ে কিভাবে গোল্যাং এ ডাটা ইনসার্ট হয় আমরা সেটা দেখব। আজকে প্রথম দিন আমি জাস্ট কনসেপ্ট পর্যন্তই রাখলাম। আমার মনে হয় এটা খুব সুপার পারফরম্যান্ট একটা ডেটাবেস, এটা আমাদের সবার জানা উচিত। এই ডেটাবেসগুলো যেহেতু নতুন এবং মডার্ন, সুতরাং কাস্টমারের এন্ডে কিন্তু আপনার ডিমান্ড অনেক বের হবে, বা নতুন জীবনে একটা কিছু শিখলেন যেটা ইন্টারেস্টিং, এবং অন্যরা যখন জানবে তখন ডেফিনেটলি আপনি প্রাউড ফিল করার সুযোগ আছে। ওকে, সুতরাং আজকের লাইভ ক্লাসের আমরা এই গোল্যাং এর কাউজবেজকে নিয়ে রিয়েল কোড করব। তো লাইভ ক্লাস এ সবাইকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।